আপনি কি জানেন মহাকাশের গভীরতম অংশ এবং আমাদের মহাসাগরের গভীরতম স্থানগুলির মধ্যে আশ্চর্যজনক কিছু মিল রয়েছে। উভয়ই ঠান্ডা অন্ধকার জায়গা, যেখানে মানুষ শ্বাস নিতে পারে না, এবং এখানকার চাপ আপনাকে মারার জন্য যথেষ্ট, কারণ সমুদ্র বা মহাকাশের এই জায়গায় গ্র্যাভিটি কাজ করে না। অনুসন্ধানকারীরা এই সমস্ত জায়গায় ওজনহীনতা বা উচ্ছ্বাস এরকম কিছু অনুভব করতে পারে, তবে যদি কিনা তিনি সেখানে বেঁচে থাকে। বিজ্ঞানীদের কাছে এই উভয় জায়গা বহুকাল ধরে অমীমাংসিত চিত্তাকর্ষক রহস্যের জন্ম দিয়েছে, কারণ মহাসাগরগুলি এমন জীবের বাসস্থান যা আমরা আগে কখনো দেখিনি। এবং কে বলতে পারে মহাকাশের অনাবিষ্কৃত কোণে কী লুকিয়ে রয়েছে? হয়তো মহাকাশে কোনো সাগর আছে যার প্রাণী আরও ভয়ঙ্কর, তবে এর উত্তর আমরা খুব শীঘ্র জানতে পারব, কারণ নাসা পৃথিবীর সমুদ্রের হেডেল জোনে অন্বেষণ শুরু করেছে এবং মহাকাশের সমুদ্র অন্বেষণে নজর দিয়েছে। আজকের ভিডিওতে নাসার এই খোঁজ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তারা কি খুঁজে পেল গভীর সমুদ্রে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1957 সালে নাসা প্রতিষ্ঠিত হওয়ার এক বছর আগে রয়্যাল সোসাইটি অফ আর্টসের জার্নাল দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছিল যে গভীর মহাসাগরগুলি পৃথিবী পৃষ্ঠের 2/3 এবং যতটা বেশি চাঁদের আকৃতি বা পৃষ্ঠ সম্পর্কে জানা যায় তার থেকে কম জানা যায় সমুদ্রের তলদেশ সম্পর্কে। এই সত্যটির একটি উল্লেখ ছিল যে গোটা বিশ্বে সমুদ্রতলের মানচিত্র করার জন্য সাধারণত ইকো সাউন্ডিং প্রযুক্তি ব্যবহার করার আগে তলদেশে কী আছে তার টোপোগ্রাফি সম্পর্কে খুব বেশি মানুষেরা জানত না। যদিও তারপর আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা চাঁদে স্যাটেলাইট পাঠিয়ে এবং টেলিস্কোপে যতটা ম্যাপ করেছি সেই তুলনায় উচ্চ রেজলিউশনে সমুদ্রের তলদেশের মাত্র 23.4% ম্যাপ করতে পেরেছি। আক্ষরিক অর্থে যা এখনও 120 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা বাকি রয়েছে, যা চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রফলের প্রায় 3 গুণ এবং মঙ্গল গ্রহের প্রায় সমতুল্য, যেখানে মঙ্গল পৃষ্ঠের ক্ষেত্রফল 145 মিলিয়ন বর্গ কিলোমিটার। সুতরাং নিজেদের বিশ্বে এই জ্ঞানের অভাব একটি গভীর ব্যবধান বলা যেতে পারে। নাসা 1958 সালে বায়ুমণ্ডল এবং মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞানকে প্রসারিত করার উদ্দেশ্যে এবং যানবাহন ও প্রযুক্তি বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা মূলত অসম্ভবকে সম্ভব করতে পারবে এই উদ্দেশ্যে। কিন্তু সেই সময় সমুদ্রের অন্বেষণ মূলত রাডার বা সোনারে করা হয়নি। 1978 সালে নাসা তাদের প্রথম ডেডিকেটেড ওশানোগ্রাফিক স্যাটেলাইট সিস্যাট দিয়ে সমুদ্রের পর্যবেক্ষণ শুরু করে, যা সমুদ্রপৃষ্ঠের বায়ু, পৃষ্ঠের তাপমাত্রা, তরঙ্গের উচ্চতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করতে সক্ষম ছিল, যা আমাদের গ্রহের মহাসাগর এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানতে সাহায্য করেছিল। কিন্তু নাসার সবচেয়ে উত্তেজনাপূর্ণ কিছু অভিযান সহস্রাব্দের শুরুতে শুরু হয়েছিল। মহাকাশচারীরা মহাকাশের জন্য ট্রেনিং নিয়ে প্রস্তুত হতে পারে এমন একটি উপায় হিসাবে ফ্লোরিডার কিলার্গো থেকে প্রায় 8.7 কিলোমিটার দূরে সিমুলেটেড মহাকাশ অভিজ্ঞতার জন্য একটি গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছিল, যার নাম অ্যাকোরিয়াস রিপ বেস। 1986 সালে নির্মিত একটি ছোট্ট 3 রুম বিশিষ্ট আবাসস্থল, যা একসাথে 6 জন লোকের থাকার জন্য যথেষ্ট বড়। একটি প্রধান কক্ষ যা ঘুমানো বা থাকার ঘর, একটি প্রবেশদ্বার এবং এটির চারপাশে সমুদ্র ভ্রমণের জন্য একটি বারান্দা। এটি মূলত তৈরি করা হয়েছিল অ্যাকোয়ানাটদের টানা কয়েক সপ্তাহ সমুদ্রের তলদেশে থাকতে সাহায্য করার জন্য, যে কৌশলটি স্যাচুরেশন ডাইভিং নামে পরিচিত। এই 19 মিটার গভীরতায় দীর্ঘদিন থাকার ফলে মানবদেহ সেই পরিবেশের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যায়, যা পরবর্তী গবেষণার অনুমতি দেয়। নাসার তৈরি এই রিপ বেস 2001 সালে সমুদ্র অন্বেষণের জন্য জীববিজ্ঞানীদের কাছে আদর্শ স্থান করে তুলেছিল। কিন্তু নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা যেমন ইএসএ এনারা উপলব্ধি করেছিল যে এটি একটি দুর্দান্ত মহাকাশ প্রশিক্ষণের অবস্থান, কারণ এখানে জীবনযাপনের অবস্থা যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা পরিবেশকে অনুকরণ করে। তাই অ্যাকোয়ারিয়াস রিপ বেসে 1 সপ্তাহ কাটিয়েছেন এমন নভোচারীরা মহাকাশে কেমন জীবন হতে পারে তার স্বাদ পেতে পারে। এই পরীক্ষা নিরীক্ষামূলক অনুশীলন, যা সাধারণত প্রতিকূল পরিবেশে জীবনের প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত দিকগুলিতে অভ্যস্ত হওয়ার অনুমতি দেয়। 2002 সালে নাসা নিমো প্রোগ্রাম বা নাসা এক্সট্রিম এনভায়রনমেন্ট মিশন অপারেশন শুরু করে এবং সেই বছরই তাদের মহাকাশচারীদের রিপ বেসে পাঠানো শুরু হয়। তারপর থেকে 23টি মিশন চালানো হয়। বিভিন্ন মহাকাশ সংস্থার মহাকাশচারী ক্রুদের একত্রিত করা হয় এবং 3 সপ্তাহের জন্য সেখানে পাঠানো হয়, যেখানে মহাকাশচারীরা অ্যাকোয়ানাট হয়ে ওঠে এবং স্পেস স্যুট পরার অনুশীলন পায়, যে অনুশীলনে তারা অন্য গ্রহের স্পেস ওয়াকগুলি কেমন হতে পারে তার স্বাদ পেয়েছিলেন।
এবং চাঁদে বা মঙ্গল গ্রহে কিভাবে হাঁটতে হয় সেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তবে নাসার এই অনুশীলন প্রক্রিয়া শুধুমাত্র অন্য গ্রহে পাড়ি দেওয়ার জন্য ছিল না, বরং সেই মেশিনগুলির একটি অনুশীলন ছিল যা একদিন পৃথিবীর বাইরের বৃহত্তম মহাসাগরগুলি পরিদর্শন করতে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন না, মহাসাগর শুধুমাত্র পৃথিবীতেই নয়, বরং অন্য গ্রহেতেও রয়েছে, যা নাসা ইতিমধ্যে আবিষ্কার করতে পেরেছে। আমাদের সৌরজগৎ বা পৃথিবীর বাইরে অনেক বড় মহাসাগরের আবাসস্থল। বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং শনির চাঁদ এনসেলাডাস, এই দুই স্থানে কয়েক কিলোমিটার পুরু বরফ পৃষ্ঠের নিচে উল্লেখযোগ্যভাবে জল রয়েছে। ইউরোপা পৃথিবীর ব্যাসের মাত্র 1/4 হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ইউরোপা আমাদের সমস্ত মহাসাগরের মিলিত তুলনায় দ্বিগুণ জল ধারণ করে, যা একটি কৌতূহলপূর্ণ ধারণা। যদিও কোনো সূর্যলোক সেই গভীরতায় প্রবেশ করতে পারে না, তবে অনুমান করা যায় ভূত্বকের মধ্যে এই পাথুরে সীমানাযুক্ত তরল জলের মিশ্রণ উভয় অবস্থানকেই জীবনের জন্য আদর্শ স্থান করে তোলে। 2024 সালে বিজ্ঞানীরা বিবেচনা করেছেন যে এই দুই চাঁদের মহাকাশে সত্যি প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা দেখার জন্য নাসা ইউরোপা ক্লিপার নামে একটি মিশন চালনা করতে চলেছে। ইউরোপা ক্লিপারটি ইউরোপার উপর দিয়ে উড়ে যাবে এবং বরফ খোলের গভীরতা সম্পর্কে আরও জানতে এটি স্ক্যান করবে, যা মহাসাগরগুলির গঠন নির্ধারণ করার চেষ্টা করবে এবং গোটা চাঁদের একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদিও ইউরোপা ক্লিপার একটি ভবিষ্যৎ মিশন, তবে এই মিশনের কিছু উদ্দেশ্য অনুমান করা যেতে পারে। হয়তো ইউরোপার কয়েক কিলোমিটার পুরো বরফ শেলের মধ্যে দিয়ে ক্রায়োবট নামের যন্ত্রগুলিকে পাঠানো হতে পারে, যা পারমাণবিক চালিত রেডিয়েটর ব্যবহার করে মহাসাগরগুলি ভেদ করবে এবং নিচে কি রয়েছে তা আমাদের দেখাতে পারবে। একবার ভেতরে প্রবেশ করে গেলে কোনো রেডিও সিগন্যাল যেহেতু তার কাছে পৌঁছাতে পারবে না, তাই বার্তাগুলিকে বিশাল তারের সাহায্যে পাঠানো হতে পারে। সুতরাং এর অর্থ হলো এই ধরনের ক্রায়োবটগুলিকে স্বায়ত্তশাসিতভাবে 100 থেকে 200 কিলোমিটার গভীরতায় পাঠানো যাবে এবং ওই অন্ধকার, শীতল এবং অত্যন্ত চাপযুক্ত পরিবেশে অন্বেষণ করতে পারবে। মূলত সেই জলে কোনো এলিয়ান জীবন সাঁতার কাটছে কিনা তা দেখা যাবে। সুতরাং এই মিশনের উদ্দেশ্য এমন জীবনের সন্ধান যা গভীর অন্ধকার সমুদ্রে আগে কখনো দেখা যায়নি। তবে ইতিমধ্যে আমাদের পৃথিবীতে এমন অনাবিষ্কৃত মহাসাগরগুলি রয়েছে যা আমাদের ধারণারও বাইরে। পৃথিবীতে মহাসাগরের গভীরতম অংশ 11 কিলোমিটার, কিন্তু ইউরোপা এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় পার্থক্যের কারণে এই 11 কিলোমিটারের যে চাপ অনুভব করবেন তা ইউরোপার তুলনায় অনেক বেশি। যেখানে ইউরোপার 100 কিলোমিটার গভীর সমুদ্রে 130 থেকে 260 মেগাপাস্কেল হাইড্রোস্ট্যাটিক চাপ রয়েছে বলে মনে করা হয়, এবং এই সমান চাপ আপনি পৃথিবীর সমুদ্রের 13 থেকে 26 কিলোমিটার গভীরতায় পেয়ে যাবেন। সুতরাং নাসার কাছে পৃথিবীর সমুদ্রের শত শত কিলোমিটার অন্বেষণের চেয়ে ইউরোপার সমুদ্র অন্বেষণ অনেক সহজ। মহাসমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের নিচে যে চাপ রয়েছে তা পৃথিবী পৃষ্ঠের চাপের চেয়ে 1100 গুণ বেশি, যা মানবদেহের ছোট কোষগুলিকেও চূর্ণ করার জন্য বা বেশিরভাগ সাবমেরিনগুলিকে ধূলিসাৎ করার জন্য যথেষ্ট। তবে অদ্ভুতভাবে এই স্থানেও জীবনের অস্তিত্ব রয়েছে। 1977 সালে গ্যালাপাগোস আইল্যান্ডে একটি রিমোট কন্ট্রোল হাইড্রোথার্মাল যান ব্যবহার করে এই এলাকার অন্বেষণ করা হয়েছিল, যে যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং অত্যন্ত চাপ সহ্য করতে পারত। তারা সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল যন্ত্রের চারপাশে যে সমৃদ্ধ বাস্তুতন্ত্র আবিষ্কার করেছিল তা রীতিমতো বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল। টিউব ওয়ার্ম, কাঁকড়া এবং মাছ প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল, এবং বিজ্ঞানীরা আরও গভীরে যাওয়ার সাথে সাথে সেখানে তারা সমস্ত ধরনের অদ্ভুত জীবন দেখতে পেয়েছিল। চিংড়ির প্রজাতি অ্যাম্পিফড, যা আপনার 1 হাতের আকারের, দৈত্যাকার ইথারিয়াল স্কুইড, যা প্রায় 8 মিটার লম্বা, অন্য জগতের কোনো এলিয়ান প্রাণী, এবং সমুদ্রের গভীর অঞ্চল 6000 থেকে 11000 মিটার, যে অঞ্চলটিকে হেডেল জোন বলা হয়। এখানে যে প্রাণীরা বসবাস করে তাদের এক ভিন্ন রূপ, যা পৃথিবীর কোনো প্রাণীর সাথে তুলনা করাই যায় না। যে গভীরতা পৃথিবীর কোনো প্রাণী বা বস্তুকে সহজে টিকতে দেয় না, সেখানে এদের অস্তিত্ব বিজ্ঞানীদের ভালোভাবে বুঝিয়ে দেয় যে অন্য গ্রহে যদি এরা থেকে থাকে তা কতটা অদ্ভুত আর ভয়ঙ্কর হতে পারে। 2014 সালে নাসার তৈরি একটি গভীর সমুদ্রের ড্রোন নেরিয়াসকে নিউজিল্যান্ডের উপকূল কেরমাডেক ট্রেঞ্চে পাঠানো হয়েছিল, যে জায়গাটিকে নাসা তার নতুন যন্ত্রপাতির পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। তবে দুঃখের বিষয়, নেরিয়াস এই অঞ্চলের চাপ থেকে বাঁচতে সক্ষম হয়নি। যে যন্ত্রটি এর আগে হেডেল জোনে ডাইভ করা সত্ত্বেও এখানে বিস্ফোরিত হয় এবং তার ভাঙা টুকরোগুলি সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে। নাসার সর্বশেষ ড্রোন ছিল নেরিয়াস ডিসেন্ডেন্ট, যে ছোট হালকা স্বায়ত্তশাসিত সাবমেরিন, যা অরফেয়াস নামে পরিচিত। অরফেয়াস এখনও এই অঞ্চলের গভীরতায় প্রবেশ করতে পারেনি। সে অগভীর জলে ধীরগতির সাথে চলছে। যদি একবার এই যন্ত্রটি সফল হয়, তবে এর হালকা ওজন দূরবর্তী ভবিষ্যতে হয়তো রকেট যাত্রা করে ইউরোপার মহাসাগর অন্বেষণ করতে পারবে।
যদিও এই স্বপ্নটি সত্যি না হতে পারে, কারণ এর আগে আমরা কখনো ইউরোপার উদ্দেশ্যে রওনা দেইনি। এর মধ্যে কী লুকিয়ে রয়েছে তাও আমরা জানি না। আমরা যা জানি তা শুধুমাত্র নিছক অনুমান। এবং যদি এই স্বপ্ন সত্যি হয় তা আমাদের কাছে যথেষ্ট আনন্দের হবে, কারণ আমাদের এই সৌরজগতে একটি নয়, দুটি ভিন্ন মহাকাশে জীবনের অস্তিত্ব থাকবে এবং সমস্ত মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে তা অন্বেষণ করার ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলবে। এই মহাবিশ্বে হয়তো আরও প্রাণের অস্তিত্ব রয়েছে যা আমাদের বিজ্ঞান এখনও সেই স্থানে পৌঁছাতে পারেনি বা পৌঁছানো চ্যালেঞ্জিং, বা আমাদের এই পৃথিবীর মহাসমুদ্রের গভীরে এমনও প্রাণ থাকতে পারে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। এই সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।